দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অলিতে গলিতে এখানে সেখানে ওখানে শোনা যাচ্ছে সব আতঙ্কের গল্প। এমনকি নিউজ টেলিভিশনও দেখাচ্ছে এই একটাই খবর। ভাইরাল হয়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় টুকরো টুকরো খণ্ড খণ্ড মৃতদেহের লাশ খুঁজে পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি বাহিনী, নৌবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সিআইডি বাহিনী। যাদের লাশের টুকরোগুলো খুঁজে পাওয়া যাচ্ছে তাদের এক একজনকে খুব নৃশংস ও ভয়ঙ্কর অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, যাদের বর্ণনা দিতে গেলে নিজের শরীর থেকে যেন আত্মাটা বেরিয়ে যাচ্ছে। তারপরও বলতে হচ্ছে তাদের এতটাই নৃশংস খণ্ড খণ্ড করে মেরেছে যে তাদের শরীরে কোনো অস্তিত্ব নেই। মেয়েদেরকে এতটাই নৃশংসভাবে মেরেছে যা বলার বাইরে। মেয়েদের ধরে হাত কেটে তাদের যৌনাঙ্গের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এমনকি বিভিন্ন রাসায়নিক ও ঝালযুক্ত অ্যাসিড এবং কিছু রাসায়নিক ফর্মুলা ইউজ করে তাদেরকে যৌনাঙ্গ নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন লজ্জাস্থান কেটে ফেলেছে, এমনকি সেই লজ্জাস্থানগুলোকে তারের ভেতরে ঢুকিয়ে রোদে শুকিয়ে দিচ্ছে। পুরুষগুলোকে আরও নৃশংসভাবে হত্যা করেছে। যাদেরকে মেরেছে তাদের একজনেরও পুরুষত্ব কেটেছে, তাদের লজ্জাস্থানে ঢুকিয়ে দিচ্ছে। হাত দুটো কেটে বিভিন্ন লজ্জাস্থান কেটে ফেলেছে, খণ্ড খণ্ড করে ফেলেছে। চোখ দুটো উপড়ে ফেলেছে, ঠোঁটগুলো কেটে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। মাথার চামড়া কেটে মস্তক বের করে নিয়েছে। শরীরের ভেতরে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এনে দরজা বন্ধ করে দিয়েছে। কারো কারো মুখের ভেতর থেকে জিহ্বাটা কুকুরের মতো বের করে আছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে আতঙ্কের মুখে পুরো বাংলাদেশ। 4টি বিভাগ, 64টি ডিস্ট্রিক্ট, 495টি উপজেলা, 652টি থানা, 12টি সিটি কর্পোরেশন, আর 328টি পৌরসভা, 4571টি ইউনিয়ন, 87,191টি গ্রাম বর্তমান ভীষণ আতঙ্কে আছে। চারিদিকে শুধু এই অজানা আগন্তুকের অনুসন্ধান চলছে। তবে এর মধ্যে অবাক করার বিষয় হচ্ছে যে এই পর্যন্ত এই অজানা আগন্তুক যেগুলো মেরেছে তারা প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল। এখনো পর্যন্ত এই অজানা আগন্তুক কোনো খারাপ রেকর্ড পাওয়া যায়নি। তাই তো সাধারণ মানুষ এখনো শান্তিতে আছে, ভয় না পেয়ে খোঁজার চেষ্টা করছে কে এই আগন্তুক। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কোনো এক ব্যক্তি দৌড়াতে থাকে পাগলের মতো নিজ গন্তব্যের উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। গোডাউনে ঝাঁপ ঠেলে ভেতরে প্রবেশ করে হাঁপাতে হাঁপাতে। চেয়ারের উপর বসে থাকা কয়েকজন ব্যক্তি ছেলেটিকে এইভাবে হাঁপাতে দেখে বেশ খানিকটা অবাক হয়। ভ্রু কুঁচকে সেদিকে তাকায় আর বলে ওঠে, কিরে রাব্বু, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আর এভাবে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলি? কি হয়েছে? এই, ওকে কেউ পানি দে তো। রিমন নামে ছেলেটির এই কথা শুনে অপর একটি ছেলে রাব্বু নামে ছেলেটি এক চোখ পানি এনে দেয়। ছেলেটি এক ঢোকে সম্পূর্ণ পানি খেয়ে ফেলে। এখন যেন তার ভেতরে প্রাণ ফিরে এসেছে। ছেলেটি আতঙ্কের সুরে বলে ওঠে, ভাই, সর্বনাশ হয়ে গেছে। আমাদের তো এবার আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, কেননা দেশে নতুন গ্যাং এসেছে। মানেটা কি? কি বলছিস তুই? নতুন গ্যাং এসেছে মানে? একটু ব্যাপারটা খোলসা করে বল তো শুনি। ভাই, এখনো খবর দেখেননি? সারা বাংলাদেশে এ খবরটা সিরিয়াস হটিয়ে রয়েছে। বাংলাদেশে নতুন একটা গ্যাং এসেছে। গ্যাংটার নাম দেওয়া হয়েছে ভাইরাল গ্যাং। শুনেছি এই গ্যাংটার নামে। এই গ্যাংটা এসেছে তো আমাদের কি? ভাই, এই গ্যাংটা খুঁজে খুঁজে সব সন্ত্রাসীদের হত্যা করছে খুব নৃশংসভাবে। প্রায় কয়েকজনকে মেরে ফেলেছে, কয়েক উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে। আমার তো ভয়ে গলা শুকিয়ে আছে। তাহলে তুই দেখে আয়, এই গ্যাংটার বিষয়ে নতুন খবর নে, তারপর আমাকে জানা। সাবধানে থাকবি আর আন্ডারগ্রাউন্ডে চলে যাবি। একটা শুধু খবর পেয়েছি, গ্যাংটা কোনো বাইরের দেশের এবং খুব শক্তিশালী এবং পাওয়ারফুল, যার কোনো অস্তিত্ব নেই। হঠাৎ আসে আর নিমিষেই চলে যায়। আমি তো গেলাম। এই বলে আর কেউ কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রাব্বু নামে ছেলেটি চলে যায় সেখান থেকে। শ্রীমন সহ বাকি ছেলেগুলো আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কলেজের মধ্যে হেলতে দুলতে প্রবেশ করছে একটি ছেলে। পরনে খারাপ কোনো পোশাক না থাকলেও বেশ ভালো পোশাকে আছে। তারপরও কেমন যেন সবার থেকে ভিন্ন লাগছে। কোনো এক এলিয়েন দেশ থেকে বা সে বাংলাদেশের মাটিতে নেমে এসেছে। আর তাকে দেখাচ্ছে অন্য এক গ্রহের প্রাণী। ছেলেটির পরনে আছে হালকা সাদা রঙের একটি টি শার্টটি বেশ মানিয়েছে। পরে একটা কালো রঙের প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে চিকন ফ্রেমের চশমা। চুলগুলো ভদ্র ছেলের মতো আছে। দেখতে খ্যাত না লাগলেও ভদ্রঘরের ছেলেই মনে হচ্ছে। খ্যাত খ্যাত দেখতে না হলেও গায়াদের মতো কেমন যেন ছেলেটি। নিজেদের মতো করে ভার্সিটির গেটের ভেতর পা রাখার সাথে সাথে ছেলেটি হাত দিয়ে নিজের চশমাটা নাকের কাছে এনে এদিক ওদিক তাকিয়ে পিছনে তাকিয়ে আবার সামনে হাঁটা ধরে।
সামনে পা বাড়িয়েছে, তখন ছেলেটি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে কোনো কিছু যেন অনুভব করে নিজের সাথে। পুরো কলেজের ছাত্রছাত্রীরা সেদিকে তাকিয়ে আছে হাঁ করে। যে এই দৃশ্য শুধু দৃশ্য নয়, মহাদৃশ্য। ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ায় মেয়েটি। হ্যাঁ, ছেলেটি একটি মেঝেতে ধাক্কা খেয়েছে। মেয়েটি উঠে দাঁড়ায়, সাথে সাথে ছেলেটি টি শার্টের কলার ধরে কানে নিচে লাগিয়ে দেয় 2 ঘা। এত জোরে মেরেছে মেয়েটি যেন ছেলেটির পুরো পৃথিবী চারিদিকে ঘুরছে। ওপর থেকে নিচে যেন নামতে থাকে। ছেলেটির কানগুলো ঘন ঘন করতে থাকে। ছেলেটি নিজের চশমাটাকে খুঁজতে থাকে। তারপর মেয়েটি ছেলেটির চশমাটাকে হাতে নিয়ে পরিয়ে দেয়। তারপর ছেলেটি শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, কুত্তার বাচ্চা গাইয়া খেয়েও ভূত কোথাকার! তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? ফেলে দিলি তো দিলি, তারপর আবার তোর ওই নোংরা ঠোঁট দিয়ে আমাকে কিস করলি। ছেলেটি কোনো কথা বলে না। ছেলেটি হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। নয়ন ভরার দৃষ্টি নয়, মেয়েটিকে নিজের মতো করে ঝাড়ি দিতেই থাকে। ছেলেটি যেন মেয়েটির কথাগুলো কানেই পৌঁছাচ্ছে না। হ্যাঁ, মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, ডানাকাটা পরি, ভীষণ মায়াবী এবং সৌন্দর্যে ভরা যেন তার সৌন্দর্য। উজ্জ্বল ফর্সা গায়ের রং, চুলগুলো সিল্কি, টানা টানা চোখ, চিকন পাতলা কালো কুচকুচে তার চোখের ভ্রুগুলো, ঠোঁট দুটো যেন আপেলের মতো, গালগুলো পাকা টমেটোর মতো। ইচ্ছে করছে সারা রাত জড়িয়ে ধরে আদর করে। মেয়ে না হয়ে যদি ছেলে হতাম, সত্যি এখনই তাই করে ফেলতাম। নিজেকে সামলানো বড় মুশকিল। হ্যাঁ, মেয়েটি এতটাই সৌন্দর্যে ভরা, তার সৌন্দর্য। মেয়েটি আর কেউ নয়, ভার্সিটির ডেঞ্জারাস এবং র্যাগিংয়ের লিডার। তার নাম স্মৃতি। স্মৃতি যেমন তার নাম, তেমনই তার রূপ, গুণে, সৌন্দর্যের বাহার। মেয়েটি আবার তার সামনে তুড়ি বাজিয়ে বলে ওঠে। ছেলেটি ভোরের তেজ থেকে ফিরে এসে চারিদিকে হালকা তাকিয়ে পরিস্থিতি বুঝে ওঠে। আসলে আপু সরি, আমি দেখতে পাইনি কেউ আমাকে ল্যাং মারে আর আমি আপনার উপরে পড়ে যাই। চুপ বেটা খচ্চর! সুন্দরী মেয়ে আর টাকাওয়ালা বড়লোক বাপের একমাত্র মেয়ে দেখলেই গায়ে হোমিও খেতে ইচ্ছে করে, তাই না? আজকে তোকে বোঝাবো এই স্মৃতি কি জিনিস। স্মৃতির শাস্তিগুলো তুই সারা জীবন স্মৃতি হিসেবে রেখে দিবি। সত্যি বলছি আপু, আসলে আমি দেখিনি আপনাকে, আর আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখিত। চুপ বেটা গাইয়া! যা করার তা তো করে নিয়েছিস। কিস করে মজা নিয়ে এখন বলছিস তুই দেখতে পাসনি? অসভ্য! তুই দেখতে পাবি কি করে? 2 চোখের সাথে তো ফ্রি আরও 2 চোখ পেয়েছিস, টোটাল 4 চোখ, তারপরও দেখতে পাসনি? আসলে আপু আমি ভার্সিটিতে নতুন আজকে জয়েন করেছি। তোকে তো এতদিন ধরে খুঁজছিলাম, আজকে তোকে পেয়েছি, চল। এই বলে ছেলেটি শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যায় আম গাছের নিচে। সেখানে সবাই আড্ডা দিচ্ছে। স্মৃতিকে এইভাবে একটা ছেলে টানতে নিয়ে আসতে দেখে তাদের বন্ধু ও বান্ধবীরা বলে ওঠে, কী রে স্মৃতি, এটাকে তুই কোথায় পেলি? আর এভাবে টানতে টানতে কোথায় নিয়ে আসছিস? এই বলদটাকে গেটের সামনে পেয়েছি। ওর সাহস হয় কি করে আমাকে কিস করার? তাই তাহলে আজকে তো সেই মজা হবে। চল আর দেরি না করে শুরু করে দেই। একদম ঠিক বলেছিস। তাই আর দেরি না করে একে আজকেই সে রাগিং দিব। ছেলেটি তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বোঝাতে পারে না। এরপর মেয়েগুলো মুচকি হাসতে থাকে। তারপর বলে ওঠে, আচ্ছা শোন, আজকে কি কি শাস্তি দেওয়া যায় বলতো? শোন, ওকে আজকে অন্য র্যাগিং করব। ওর শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে খালি গায়ে পুরো ভার্সিটি ঘোরাবি। আর হ্যাঁ, তার সাথে সে যেহেতু তোকে লিপ কিস করেছে, সেই জন্য তুই তাকে লিপস্টিকের চিহ্ন এঁকে দিবি তার সারা শরীরে। হ্যাঁ, এইটা অবশ্য তুই ভালোই বলেছিস। চল তাহলে শুরু হয়ে যাক। এই বলে কয়েকটা ছেলে এসে মানিককে পেছন থেকে জাপটে ধরে। তারপর আখি, রুহি আর স্মৃতি ছেলেটিকে পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে। তারপর লিপস্টিক এনে মাখিয়ে দেয় পুরো শরীরে। সবাই হাসতে থাকে। ভার্সিটির ভেতরে সবাই ভিডিও করতে থাকে, কেউ খুবই অন্য জায়গায় পোস্ট করছে। তারপর স্মৃতি আবার বলে ওঠে, শোন, কেউ একজন গিয়ে গোবরের ঘোল নিয়ে আয়, ওটা দিয়ে আজকে ওকে গোসল করিয়ে ছাড়বো। এই স্মৃতির সাথে বেয়াদবি করার পরিণাম তাকে আজকে বুঝিয়ে দেব। স্মৃতির কথা মতো কেউ একজন গিয়ে গোবরের গোলা নিয়ে এসে আর তারপর ঢেলে দেয় মানিকের মাথায়। মানিক কোনো কিছু বলতে পারে না, চুপচাপ সব কিছু সহ্য করে নেয়। এদিকে সব মিলিয়ে তারা হাসতে থাকে। তারপর ওরা মারতে শুরু করে। মারতে মারতে প্রায় অনেক জায়গায় ফাটিয়ে ফেলেছে। তারপর তারা যাওয়ার সময় বলে ওঠে, আমি স্মৃতি, ভালো করে চিনে রাখ, কখনো আমার সাথে লাগতে আসবি না, না হলে বুঝিয়ে দেব স্মৃতির শাস্তিগুলো ভোলা যায় না, স্মৃতি হিসেবে থেকে যায়। তারপর সবাই চলে যায়। এদিকে শরীরের এরকম অবস্থা নিয়ে উঠে দাঁড়ায় মানিক।
তারপর চশমাটা পরে নাকের কাছে এনে চোখ দিয়ে চারিদিকটা ভালো করে দেখে আবার চশমাটা পরে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কেননা পুরো শরীর থেকে গোবরের গন্ধ বেরোচ্ছে। এত মারধর, তারপর লিপস্টিকের দাগ নিয়ে তো আর ক্লাস করা যাবে না। সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই তার দিকে হা করে তাকিয়েছিল, যেন সে কোন এক এলিয়েন, কোন এক অন্য গ্রহ থেকে বাংলাদেশের মাটিতে চলে এসেছে। সবাই হা করে সেদিকে তাকিয়ে আছে। মানিক আর কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক মিনিটের মধ্যে বাড়ির মধ্যে পৌঁছে যায়। বাড়ির সামনে যেতে না যেতেই দারোয়ান গেট খুলে দেয়। তারপর ভেতরে প্রবেশ করে মানিক। তারপর মানিক ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে ঘুম দেয়। সন্ধ্যা 6টা বাজে। একটু হাঁটতে বেরিয়েছে মানিক। মানিকের চোখ যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা সাদা রঙের কারের দিকে, যেন কেউ একজন কিছু করছে। সেদিকে চোখ যেতেই থমকে যায়। সেখানে ধীরে ধীরে একটি গাড়ির কাছে যেতে থাকে মানিক। গাড়িটার কাছে গিয়ে দেখতে পায় গাড়িটা নড়াচড়া করছে, কিন্তু বাইরে থেকে তেমন কিছুই দেখা যায় না। যখনই গাড়িটার সামনের দিকে যাবে তখনই গাড়ির ভেতর থেকে একজন ছেলে বের হয়ে আসে। ছেলেটির পরনে যে ছোট্ট একটি প্যান্ট, তাছাড়া আর কিছুই নেই। অপর 5 দিন ঘরের ভেতর দেখতে প্রায় 3জন ছেলে মিলে একটি মেয়েকে ট্রেপ করছে। তবে অবাক করা বিষয় হচ্ছে মেয়েটি নিজে থেকে কোনো বাধা দিচ্ছে না, বরং সেসবগুলোকে ভালোবেসে আগলে নিচ্ছে। এক এক করে সবাই নিজেদের কাজ করে গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। তারপর মেয়েটিও বের হয়। তারপর তারা একে অপরকে কথা বলতে থাকে। এমন সময় ছেলেটি বলে ওঠে, শোন, আজকে হেব্বি মজা পেয়েছি, তাই আজকে বাড়িতে যাব না, নাইট ক্লাবে সময় কাটাবো। আর সেখানে একটা হোটেল ভাড়া করব, সেখানে ড্রিঙ্কস করে আবার রাতে মজা করব। আপন নামে ছেলেটির মুখে এই কথা শুনে সবাই হেসে ফেলে। তারপর সেখানে সেই মেয়েটিকে নিজের পরনে থাকা কাপড়গুলো ঠিকঠাক করতে করতে মুচকি এসে আপনের উদ্দেশ্যে বলে ওঠে, একদম ঠিক বলেছো বেবি, আজকে বাড়িতে যাব না, সারা রাত মজা করব। কি বলিস, তোরাও চল। ওকে ঠিক আছে, তাহলে চল সবাই মিলে। সিদ্দিকি, রুবেল, রবিউল, দোলোয়ার, তোরা দেরি করছিস কেন? গাড়িতে চড়ে বস, আর আমি মজা নিতে নিতে যাই। এতক্ষণ ধরে মজা নিলে তারপরেও তোমার মজা নেওয়া বাকি আছে। তারপর তারা গাড়ি নিয়ে রওনা দেয়, চলে যায় নিজের মতো করে। গাড়িতে যেতে যেতে আপন আর বেবি নামের মেয়েটি আরও নোংরামি করতে থাকে। গাড়িটার একটা ছবি আর কিছু পিক তুলে ছেলেগুলোর পুরো ডিটেলস পাঠিয়ে দেয় কোনো এক নাম্বারে। তারপর মুচকি এসে মানিক সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে। রাত 1টা বাজে। চারিদিকে শুনশান ও নির্জন। বাড়ির ভেতর থেকে বের হয় কোনো এক হায়নারূপী ক্ষুধার্ত এক হায়না, যাকে চেনা যায় না, যাকে দেখা সম্ভব কিন্তু চেনা অসম্ভব। আগন্তুকটি বাড়ির মেইন গেট খুলে রাস্তায় বের হয়ে সাথে সাথে একটা লাল রঙের কোটি কোটি টাকা দামের লাক্সারি গাড়ি এসে থামে। তারপর একজন বডিগার্ড গাড়ির দরজা খুলে দেয়। আগন্তুকটি গাড়ির ভেতর বসে পড়ে। গাড়িটা মুহূর্তের মধ্যে চোখের পলকে নিমেষেই মিলিয়ে যায় এই রাতের জ্যোৎস্না আলোতে। গাড়িটি চলছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। চলে আসে কয়েক মুহূর্তের মধ্যে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িটা পার্কিং করে একটা হোটেলের সামনে। তারপর গাড়ি থেকে নেমে একই স্টাইলে বের হয়। হোটেলের ভেতরে প্রবেশ করে কোনো কথা ছাড়া। ম্যানেজার ভয়ে সব কিছু বলে দেয়। চলে যায় আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। পুরো হোটেলের চারদিক ঘিরে রাখা হয়েছে তারা লোকজন দিয়ে। ট্রুপের ভেতর কয়েকজন মিলে অর্ধ উলঙ্গ হয়ে বেশ তৃপ্তি করে মজা নিচ্ছে একটা মেয়ের সাথে। মেয়েটির পরম সুখ নিচ্ছে ছেলেগুলোর কাছ থেকে। যখন রুমের ভেতর প্রায় 10 থেকে 12 জন ভেতরে প্রবেশ করে তখন তারা লজ্জা আর ভয়ে যে ভয় পাচ্ছে সেভাবে লুকিয়ে পড়ছে। মেয়েটি বাথরুমে লুকিয়ে পড়ে। ছেলেগুলো যা পাচ্ছে তা দিয়ে নিজেদেরকে পেঁচিয়ে নেয়। কেউ খাটের নিচে, কেউ সোফার পেছনে লুকিয়ে পড়ে। এটা দেখে হাসতে থাকে আগন্তুক ও তার দলবল। ছেলেগুলোর মধ্যে আপন বলে ওঠে, কিরে, তোরা কে? আর এভাবে কোনো পারমিশন ছাড়া এই রুমে ঢোকার সাহস পেলি কোথা থেকে? ছেলেটির কথা শুনে সবাই হাসতে থাকে। কেউ কোনো কথা বলে না। আপন বেশ ঘাবড়ে যায়। সাথে তার বন্ধু বান্ধব এবং মেয়েটি বাথরুমে লুকিয়ে আছে। অবশেষে আপন আবার বলে ওঠে, কিরে, তোরা জানিস আমি কে? যদি নিজেদের ভালো চাস তো এখান থেকে বেরিয়ে যা। আর তোদেরও যদি মেয়ের প্রয়োজন হয় তাহলে আমি ফোন করছি, অন্য রুমে চলে যা। এ কথা বলার সাথে সাথে ছেলেটির শরীরে থেকে মুহূর্তের মধ্যেই চোখের পলকে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই ডান হাতের ঘাড় পর্যন্ত শরীর থেকে আলাদা করে ফ্লোরে পড়ে যায়। হাতটা সেখানে লাফালাফি করতে শুরু করে। হঠাৎ এমন হাওয়াতে উপস্থিত থাকা সকলে চমকে ওঠে। ঝড়ে বেগেই কয়েকটা হাত পিছিয়ে যায়। চিৎকার করে ওঠে ছেলেটি। আগন্তুকটি মুচকি একটা হাসি দেয়। আগন্তুকের ডান হাত ফয়সাল বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে ভাইয়ের সামনে থাকা অবস্থায় তুই আমাদের সবার সামনে ভাইকে অপমান করছিস? ছেলেটি এবার ব্যথায় কাতরাতে থাকে। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। অঝরে রক্ত পৌঁছে কাটা অংশ থেকে।
ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। সবার গলা শুকিয়ে গেছে। প্রত্যেকের পরনে আছে কালো পোশাক, কালো ক্যাটস, কালো মাস্ক, এমনকি মাথায় কালো কাপড়, চোখে সানগ্লাস, পুরো কালো, ব্ল্যাক মাফিয়া কালার। আপন ছেলেটির ব্যথায় কাতরাতে কাতরাতে বলে ওঠে, কে তোরা? আর কে তোর ভাই? তোদের পরিচয় কি? আর তোরা আমাকে মারছিস কেন? আমি কি করেছি? শোন, তুই জেনা করেছিস, ভাইয়ের সাথে বেয়াদবি করছিস, ইসলামের অপকার করেছিস, এর জন্য তোকে মরতে হবে। দেখ, তোরা কিন্তু ভুল করছিস। আমি তোদের কাউকেই ছাড়বো না। আমার বাবা কিন্তু তোদের কাউকে ছাড়বে না। এই কথা শুনে হাসতে থাকে অজানা সেই আগন্তুক। আগন্তুকটি তার মুখের ওপর থেকে কালো মাস্ক সরিয়ে দিয়ে হো হো করে মুচকে একটা হাসি দিয়ে বলে ওঠে আপনের উদ্দেশ্যে, হা হা হা। রাতের রাজা এই মানিককে মারবে এমন কোনো বাপের বেটা নেই এই শহরে। এই ভাইরাল গাঙ্গের সাথে যারাই মাঠে খেলতে নেমেছে তাদেরকে হয় শ্মশানে আর না হলে গোরস্থানে যেতে হয়েছে। আপন নামে ছেলেটি সহ উপস্থিত থাকা তারা সকল বন্ধুবান্ধব ভাইরাল গ্যাংয়ের নামটা শুনে চমকে ওঠে। কোনো কথা বলতে পারে না। রুমের ভেতর থেকে এক এক করে সবাইকে বের করা হয়। এমনকি এই মেয়েটির শরীরে তেমন কোনো পোশাক নেই, অর্ধউলঙ্গ করে রাখা হয়েছে সবাইকে। মেয়েটির এমন অবস্থা দেখে সবাই হাসতে থাকে। তারপর মানিক মিয়া বলে ওঠে, শোনো, আগে আমি মজা নিয়ে নেই, তারপর তোরা নিবি। ওর মৃত্যুটা খুব ভয়ঙ্কর হওয়া চাই। এই বলে মানিক এতগুলো ছেলের সামনে মেয়েটির হাটের উপর ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তারপর খুপলে খুপলে কামড়ে কামড়ে খেতে থাকে বেবি নামের মেয়েটিকে। মেয়েটি শুধু চিৎকার করছে, প্রত্যেকটা জায়গায় মানিকের কামড় দিচ্ছে। এক একটা কামড়ের জায়গা থেকে ব্লিডিং হতে শুরু করেছে। মানিক তার খায়েশ মিটিয়ে সেখান থেকে উঠে পড়ে। তারপর সিগারেট চালিয়ে সোফার ওপর বসে পড়ে। ছেলেগুলো ভয়ে সেদিকে তাকাতে পারে না। এরপর মানিকের দলবল ঝাঁপিয়ে পড়ে খাটের উপর। তারা সবাই মিলে বেবির শরীরের উপর অত্যাচার করতে থাকে। এতজনের অত্যাচার সহ্য করতে না পেরে মৃত লাশের মতো নিস্তেজ দেহটা পড়ে আছে বিছানার উপর। সাদা রঙের চাঙদটা রক্তে ছেয়ে গেছে। সবার এরকম করুণ পরিণতি দেখে মানিক মুচকি হাসে। মানিক মুচকি এসে আবার সিগারেট জ্বালিয়ে বলে ওঠে, শোন, ওদেরকে অনেক ভয়াবহ মৃত্যু দিব। রড কাটার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেটা নিয়ে আয়। গাছ কাটার জন্য যে করাটের প্রয়োজন হয় সেই করাটগুলো নিয়ে আয়। ওদেরকে পিস পিস করে টুকরো টুকরো করে কাটবো। মানিকের কথা মতো নিয়ে আসে তার দলের ছেলেগুলো। বেবি ভয়ে চিৎকার করে বলে ওঠে, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আর সহ্য করতে পারছি না এর যন্ত্রণা। হয় আমাকে একেবারে মেরে ফেলো, আর না হলে আমাকে ছেড়ে দাও। তোরা এই মেন্টাল মানিকের সামনে অশ্লীল কাজ করেছিস, তোদের মৃত্যুটা খুব যন্ত্রণাদায়ক হবে। হা হা হা। তোরা দাঁড়িয়ে না থেকে সব কিছু তৈরি কর, ততক্ষণ আমি আরেকটু যন্ত্রণা দিয়ে দেই মৃত্যুর। এই বলে মানিক আরেকটা সিগারেট জ্বালায়। তারপর সিগারেটের কিছু অংশ বেবি নামের মেয়েটির দুই পায়ের ফাঁকা লজ্জাস্থানে চেপে ধরে। মেয়েটি ব্যথায় কাতরাতে থাকে, ছটফট করতে থাকে বিছানার উপর। মুহূর্তে ঝলসে যায় তার অপ্রীতিকর স্থান। তারপর একটা বড় রামদা বের করে তারপর সেটাকে আগুনে জ্বালাতে থাকে, সাথে তেল ঢেলে দেয় সেখানে। গরম টকবকে ফুটন্ত গরম তেল মেয়েটির আপত্তিকর জায়গাগুলোতে লাগিয়ে দেয়। মেয়েটি ছটফট করতে থাকে, পুরো বিছানায় গড়াগড়ি করতে থাকে। এরপর মেয়েটির দুই পায়ে রশি বেঁধে ছাদের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। তারপর গাছ কাটার দিয়ে মেয়েটির দুই পায়ের ফাঁকা স্থান দিয়ে কাটার দিয়ে কেটে রাখে। কেটে ফেলে শরীরের দুই অংশ দুই দিকে ঝুলতে থাকে। সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আছে। বিছানার ওপর এতগুলো দেখে চিৎকার করতে থাকে পাগলের মতো, দৌড়াদৌড়ি করতে থাকে। ভয়ে ছেলেগুলো বাথরুমে লুকিয়ে পড়ে। বাথরুমে দরজা ভেঙে ছেলেগুলোকে বের করে রশির সাথে বেঁধে ফেলে। তারপর রড কাটা মেশিন দিয়ে অন করে। ছেলেগুলো লজ্জাস্থানগুলো কেটে ফেলে প্রায় কয়েক টুকরো করে ফেলে। ছেলেগুলো ভয়ে চিৎকার করতে থাকে। সকলের সেই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে তাজা রক্ত বেরোতে থাকে। যাতে ব্যথাটা আরও তীব্র আকার হয় সেজন্য মানিক বলে ওঠে, শোন, তাদের সেই কাটা স্থানগুলোতে লবণ ঢেলে দেয় যাতে যন্ত্রণা আরও বেশি হয়। আবার চোখগুলোতে পেঁয়াজের রস ঢেলে দে। সাথে আমার সামনে পেট্রোল আর একটা গ্যাস লাইট রেখে যা, খুব দরকার। যেই অস্ত্রগুলোর সাহায্যে শালাগুলো জেরা করতো সেগুলোই জ্বালিয়ে দিব। মালিকের কথা মতো ছেলেগুলো সেই জায়গাগুলোতে লবণ ঢেলে দেয়, চোখের পেঁয়াজের রস। কিছুক্ষণ পর তাদের সেই পুরুষ সত্যের ক্ষতস্থানে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। দাও দাও করে জ্বলতে থাকে সেই স্থানটা। তারপর মানিক আর একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে মনের সুখে।
ছেলেগুলো ফ্লোরের ওপর ছটফট করতে থাকে, লাফালাফি করতে থাকে, কিন্তু তারা চিৎকার করতে পারছে না, কারণ তাদের জিহ্বা কেটে ফেলেছে। মানিক আবার বলে ওঠে, শোন, এই কুত্তার বাচ্চাগুলোকে উল্টো করে ঝুলিয়ে দিয়ে জীবন্ত অবস্থায় তাদের শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেল। আমি এখানেই আছি। আর হ্যাঁ, এই দৃশ্যগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এরপর ছেলেগুলো পায়ে রশি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে, ছাদের সাথে বেঁধে ফেলে। এরপর ছেলেগুলো শরীর থেকেও শরীরের চামড়াগুলো আলাদা করতে থাকে। জীবনত অবস্থায় চিৎকার করতে থাকে ছেলেগুলো। রক্ত গড় গড় করে পড়তে থাকে। পুরো রক্ত রুম সহ বাইরে বের হয়ে গেছে। গভীর রাত, আর কেউ বুঝতে পারে না। তারপর ছেলেগুলো এক এক করে ফ্লোরের ওপর রেখে দেওয়া হয় চামড়াগুলো। এক পাশে রেখে দেওয়া হয় চামড়াবিহীন শরীরগুলোকে, এক লাইনে সাজিয়ে রাখা হয়। তারপর বেবি নামে মেয়েটিকে বিভিন্ন লজ্জাস্থান কেটে ছেলেগুলোর হাতে মুখে রেখে দেওয়া হয়। তারপর মানিক একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরদিন সকালে চারিদিকে এই খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। পুরো হোটেল জুড়ে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। সাদা রঙের ফ্লোরগুলো রঙিন হয়ে উঠেছে লাল রক্তে। সাংবাদিকগুলো একের পর এক খবর দেখাচ্ছে এবং খবর পৌঁছে যাচ্ছে, শোনাচ্ছে, এবং খবর দেখে মানুষজন আরও আতঙ্কে পড়ে যায়। ভয় পেতে থাকে ভাইরাল গ্যাংয়ের গ্যাংস্টারকে। তদন্ত করতে যায় পুলিশ সহ বিভিন্ন সেনাবাহিনী। তারা লাশের এমন করুণ পরিণতি দেখে নিজেরাই ভয়ে হাত দেওয়ার সাহস পায় না। সেনাবাহিনীর মেয়েগুলো এবং পুলিশ কনস্টেবলের মেয়েগুলো এই দৃশ্য দেখে ভয় ও লজ্জায় সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। অনেক কষ্ট করে সব কিছু এক জায়গায় করে পাঠিয়ে দেওয়া হয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। বিভিন্ন খবরের কাগজে আজকের শিরোনাম ও হেডলাইট এই আজকের একটাই খবর, যেটা মুহূর্তের মধ্যেই বাংলাদেশ সহ আশেপাশে বিভিন্ন দেশগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কে পুড়ে যায় এই ভাইরাল গ্যাংকে নিয়ে। তদন্ত শেষ। এই খবর এখনও সাংবাদিক নানাভাবে প্রচার করতে থাকে। তারপর পুরো হোটেল বন্ধ করার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। সকাল 9টা বাজে। একই দিনের মতো আজকেও বেরিয়েছে মানিক ভার্সিটির উদ্দেশ্যে। হ্যাঁ, এই মানিক কে? তাহলে পরিচয়টা করিয়ে আনি চলো। মানিক সেই যে কিনা রাতের আধারে বের হয়ে হায়না বেশি মানুষকে খুবলে খুবলে খেতে থাকে। মানিক হলো বাংলাদেশ সহ প্রায় 48টি বেশি দেশের আন্ডারগ্রাউন্ডের রাজা, যারা তার আন্ডারে কাজ করে। বিভিন্ন কর্মকর্তা, এমনকি যার নাম শুনলে আবছা গুন্ডাগুলো ভয়ে তাদের স্থান ত্যাগ করতে বাধ্য হয়ে যায়। মানিক দেখতে 6 ফুট 4 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, বিশাল আকারে দেহ, সবাই শ্যামলা বর্ণের হয়ে থাকে। কিন্তু এই মানিক একদম ভিন্ন। ভিনদেশিদের মতো উজ্জ্বল ফর্সা, দুধ হালতা গায়ের রং তার, সাদা ধবধবে তার শরীরের চামড়া, বেশ দেখতে স্মার্ট এবং স্টাইলিশ একটি ছেলে। তবে তার আসল পরিচয় গায়ের রং চেনা খুবই মুশকিল, কেননা দিনের বেলা সে একজন খ্যাত আর আনস্মার্ট হয়ে বের হয় দুর্নীতি দমন করতে। মানিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িয়ে রয়েছে। পৃথিবী তার আপন বলতে সবাই আছে, তবে গল্পের সাথে থাকলে অবশ্যই জানতে পারবে। পায়ে হেঁটে কলেজের ভেতর প্রবেশ করে মানিক দেখে সবাই মুচকি হাসে। সেদিনে সেই দৃশ্য আজকেও সবার সামনে ভেসে ওঠে। মানিক আবার আগের দিনের মতো আজকেও নাকের কাছে চশমাটা এনে এদিক ওদিক তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ভেতরে প্রবেশ করে। বাইরে থেকে স্মৃতি ও তার দলবল সবটাই দেখেছে। মানিককে এইভাবে ভেতরে প্রবেশ করতে দেখে শালিনী বলে ওঠে, কিরে স্মৃতি, রুহি আর আখি, আজকে তো দেখছি খ্যাত চলে এসেছে। সেদিনের কথা মনে হয় তার মনে নেই। চুপ শালি, তোর জন্য সেই আনস্মার্ট খ্যাটটার সাথে ধাক্কা খেয়ে বিনা বিয়েতে বাসর হয়ে যাচ্ছিল। তবে যাই বলিস, আমি কিন্তু মোবাইলে এখনো ভিডিও করে রেখেছি। তোদের দুইজনের সেই কিস করার দৃশ্যটা কিন্তু আমার হেপি লেগেছে। তবে রে শালি শাকচুন্নি, তোর জন্য এই খ্যাটটা আমাকে এতগুলো ছেলেমেয়ের সামনে কিস করেছে। আচ্ছা, যেটা হওয়ার হয়ে গেছে, আর কথা না বাড়িয়ে চল ও ক্লাসে ঢোকার আগেই আর একটু মজা নিয়ে আসি। আচ্ছা চল, সবার আগে স্মৃতি তুই গিয়ে ঝামেলা শুরু করবি, তারপর আমরা যাব, তারপর আজকে আবার একটু কেলিয়ে আসবো। ওকে ঠিক আছে, চল তাহলে খেলাটা শুরু হয়ে যাক। তোরা পেছনে থাকবি কিন্তু। এই বলে তারা চলে যায় মানিকের সামনে। মানিক যখনই ক্লাসের ভিতর ঢুকতে যাবে তখনই পেছন থেকে স্মৃতি ডাক দেয়। কারো কণ্ঠস্বর পেয়ে মানিক পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখতে পায় সেদিনের সেই মেয়ে তাকে ডাকছে। তাই মানিক বলে ওঠে, জি আপু বলুন, আমাকে কেন ডাকছেন আপনি? হ্যাঁ, তোকে ডেকেছি, এদিকে শুনতো তুই। ছেলেটি আর কোনো কথা না বাড়িয়ে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, জি আপু বলুন, আমাকে কেন ডাকছেন আপনি? তোর সাহস হয় কি করে এই ভার্সিটিতে আসা মাত্র তোর 2 দিন হয়েছে, এর মধ্যে তুই আমাকে প্রেমের প্রস্তাব দিস? তার সাথে তুই আবার আমাকে তোর সাথে কিনা সেক্সুয়ালি রুম ডেটের যাওয়ার জন্য প্রস্তাব দিস? এ কথা শুনে তো অবাক হয়ে যায় মানিক বুঝতে পারে না মেয়েটি কি বলছে তাকে। স্মৃতিটাবে মেয়েটি আবার বলে ওঠে,
তোর মতো একটা খ্যাত ছেলের সাহস কি করে হয়? সুন্দরী রূপসী অপ্সরী পরীদের মতো দেখতে আমি এই স্মৃতিকে তোর এসব প্রস্তাব দেওয়ার সাহস কি করে হয়? আপু, আমি সত্যি বলছি, আমি কোনো কিছু জানি না। আমি তো সবেমাত্র এ ভার্সিটিতে পা রাখলাম আর নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখনই আপনি পেছন থেকে আমাকে ডাকলেন। চুপ কর, তোর খুব শখ না আমার সাথে রুম ডেটিংয়ে যাওয়ার? আজকে তোকে বোঝাবো এই স্মৃতি কতটা ডেঞ্জারাস। প্লিজ আপু, আমার সাথে এমন কোনো কিছু করবেন না। আমি নতুন কোনো কিছুই চিনি না এই ভার্সিটিতে। স্মৃতি আর কোনো কিছু বলতে যাবে এমন সময় স্মৃতি সাজানো নাটকে তার বন্ধু বান্ধবীগুলো জয়েন করে। রুহি, আখি, শালিনী এসে বলে ওঠে, কিরে স্মৃতি, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? নাকি সেদিনের মতো আজকেও তোকে ওই খ্যাতটা কিস করেছে? না রে, আজকে সেসব করেনি। আজকে সরাসরি এই দেখ চিঠিতে কি প্রস্তাব দিয়েছে। তাই দেখি তো। তারপর এক এক করে সবাই চিঠিটা পড়তে থাকে। চিঠিটা পড়া শেষে আখি বলে ওঠে, শালা লুচ্চার সাহস হয় কি করে তোকে এসব প্রস্তাব দেওয়ার? চল, সেই দিনই ধুলাই মনে হয় ওর পছন্দ হয়নি, আজকে নতুন ভাবে ওকে আরেকটু সাজিয়ে দিই। আপু প্লিজ এমন কোনো কিছু করবেন না, আমি কোনো কিছুই করিনি। মানিক মেয়েদের কাছে আকুতি মিনতি করতে থাকে। স্মৃতি বলে ওঠে, আচ্ছা কি করা যায় বলতো? শোন, ও যেহেতু তোকে এই প্রস্তাব দিয়েছে, তাহলে ওর সাথে এমন করাই উচিত। আমি কি বলি শোন, ওকে মেয়েদের ব্রা পরিয়ে দে, সাথে লিপস্টিক আর ভালো করে চুড়ি দিয়ে সাজিয়ে দে। এটা একদম ভালো হবে। আমিও বলি এমনটা করা উচিত। স্মৃতি, শালিনী একদম ঠিক বলেছে, ওর সাথে এমন করা উচিত, আর এটা ভালো হবে। চল শুরু করে দেই। আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সম্মান নিয়ে খেলবেন না। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনার আমার সাথে এমন কেন করছেন? একদম চুপ করে থাকবি, নইলে সেদিনের মারের কথা মনে আছে তো? মানিক কোনো কথা না বলে চুপচাপ সবকিছু সহ্য করতে থাকে। এক এক করে তাকে সবকিছু পড়িয়ে দেওয়া হয়। তারপর পুরো কলেজ ঘোরানো হয় অনেকগুলো ছবি তুলে। তারপর সেখান থেকে হাসতে হাসতে সবাই চলে যায়। অনেক মজা নিয়ে তারা নিজেদেরকে আড্ডাখানায় চলে যায়। মানে সব কিছু খুলে ফ্রেশ হয়ে মুছিয়ে একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, আবার নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে চলে যায়। ক্লাসের ভিতর প্রবেশ করে দেখতে পায় পুরো ক্লাসরুমে ছাত্রছাত্রী দিয়ে ভরা, একটি বেঞ্চিও খালি নেই। তাই মানিক কোনো কিছু না ভেবে সামনের বেঞ্চে বসে পড়ে। স্যার এখনও আসেনি। মানিক নিজের মতো করে চুপচাপ বসে আছে। হঠাৎ কোনো কিছুর শব্দে পুরো ক্লাসরুম থমকে যায়। সবাই সেদিকে তাকিয়ে হা হয়ে আছে। মানিক অবাক হয়ে স্মৃতির দিকে তাকিয়ে আছে, মানে বুঝতে পারে না স্মৃতি থাকে কেন। স্মৃতি রুমে ঢোকার সাথে সাথে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে মানিককে। মানিক ভেবাচাকে খেয়ে যায় আর মানিক অসহায় হয়ে বলে ওঠে, এ কি আপু, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? চুপ, তোর সাহস কি করে হয় আমার জায়গায় বসার? তুই জানিস না এই জায়গায় আমি বসি? স্মৃতি যেখানে বসে সেখানে তোর মতো একটা ফকির বসার সাহস পায় কোথা থেকে? জায়গাটা কি আপনার বাপের টাকা দিয়ে কেনা নাকি যে এখানে কেউ বসতে পারবে না? এই কথা বলতে আরও বেশ কয়েকটা থাপ্পড় মেয়ে মানিকের গালে। মানিক কোনো কথা বলে না। স্মৃতি আবার বলে ওঠে, তোর সাহস হয় কি করে আমার বাপ তুলে কথা বলার? মানিক এবার আর নিজের রাগ থেকে কন্ট্রোল করতে না পেরে পরপর বেশ একটা থাপ্পড় লাগিয়ে দেয়। মানিকের থাপ্পড় খেয়ে পুরো ক্লাস থরথর করে কাঁপতে শুরু করে। ক্লাসের ভেতর ছাত্রছাত্রীরা চমকে ওঠে, কেউ কোনো কথা বলে না, অবাক সবাই সেদিকে তাকিয়ে আছে। মানিক এবার বলে ওঠে, এই স্মৃতি নাকি যেন নাম তোর? শোন, তোর বাপের টাকা আছে বলে তুই যা ইচ্ছা তাই করবি, এটা আমি মেনে নেব না। তুই ভুল মানুষের সাথে তোর সাক্ষাৎ করিয়েছিস, অনেক তোর অত্যাচার সহ্য করেছি আর না। শোন, তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস, নেক্সট টাইম এই মানিকের সাথে লাগার আগে দুইবার ভাববি। কথাটা বলে মানিক সেখানেই বসে পড়ে। মানিকের এরকম রাগী মুখ দেখে সবাই চুপ সাজায়, কেউ কোনো কথা বলে না। স্মৃতি পর্যন্ত ভয় পেয়ে যায়, কোনো কথা না বলে চুপচাপ মানিকের পাশের বেঞ্চেই বসে পড়ে। তখনই ক্লাসের রুমে প্রবেশ করে স্যার এক এক করে সবার সাথে পরিচয় হয়ে বোর্ডে একটা সূত্র লেখে আর বলে ওঠে, a-b² সমান কত বলতে পারবে? বা কেউ বোর্ডে এসে লিখে দিতে পারবে? কেউ আসে না, চুপচাপ সবাই বসে আছে। তখন তাদের মধ্যে থেকে মানিক এসে বোর্ডের সামনে দাঁড়ায় আর বলে ওঠে, জি স্যার, এই সূত্রের সমাধান আমি করতে পারবো। ওকে ঠিক আছে, তাহলে তুমি অঙ্কটা করে দেখাও। a-b² সমান a-b ইন্টু a+b সমান a+b হোল স্কোয়ার। সূত্রের সমাধান করে মানিক সবাই হা করে তাকিয়ে আছে সেদিকে। স্যার অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে, কেননা গতকাল ধরে এই একটা গণিত সবাইকে শেখাচ্ছে কেউ, কিন্তু
কেউ পারছে না। স্যার বলে ওঠে, সবাই মালিকের জন্য হাততালি দাও, কারণ সে একমাত্র পেরেছে এই গণিত করে দেখাতে, যেটা তোমাদের গত 7 দিন ধরে শেখাচ্ছি, অথচ সে আজকে নতুন, তারপরেও পেরেছে। সবাই হা করে মানিকের দিকে তাকিয়ে আছে। সবাই হাততালি দেয়। অবশ্য সে স্যার আবার বলে ওঠে, তোমার নাম কি, তোমার বাসা কোথায়, ফ্যামিলিতে কে কে আছে, আর কোথা থেকে তুমি এসেছো? আমার নাম মানিক, আমি অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এসেছি। পরিবারের সবাই আছে আর আমি এখানে নতুন। ওকে মানিক, যাও বসে পড়ো, ক্লাসে মন দিয়ে পড়বা, ভালো কিছু করতে পারবে। জি স্যার, আমার জন্য দোয়া করবেন। তারপর এক এক করে সব ক্লাস শেষ করে তামান্না চলে যায়। স্মৃতির সাথে আখি, রুহি, শালিনী অবাক হয়ে গেছে ছেলেরা এরকম ট্যালেন্ট দেখে। অন্যদিকে মানিকের পেছনের বেঞ্চের একটি ছেলে বলে ওঠে, হাই, আমি শাকিল। তুমি তো এই ভার্সিটিতে নতুন এসেছো, ওদের কাছ থেকে সাবধানে থাকবে। হ্যাঁ, আমি এই ভার্সিটিতে নতুন, আর আমি মানিক। আচ্ছা, ওরা কে? আমি তো ওদের ঠিক চিনলাম না। ভার্সিটির সবচেয়ে উচ্ছৃঙ্খল এবং সবচেয়ে হাঙ্গামা করার একটা বড় গ্যাং। এর আগে বাদল নামের এখানে একজন ভিপি ছিল, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেছে? কি হয়েছিল এখানে? তেমন কিছু না, ও ছিল সবচেয়ে উচ্ছৃঙ্খল। বাদলের একটা গ্যাং ছিল যেটা সবাইকে উত্ত্যক্ত করত, কাউকে শান্তিতে থাকতে দিত না, উচ্ছৃঙ্খল করত সব জায়গায়, কেউ তার উপরে কথা বলতে পারতো না। তারপর কি হলো? আর সে জেলে যাওয়ার পর এখন ভার্সিটির ভিপিকে? এ ভার্সিটির নতুন ভিপি আছে, আর সে এখনও জেলে আছে। সে অনেক খারাপ কাজ করত, পরে একদিন না হয় বলবো। আর শোনো, স্মৃতি ও তার দল বলের কাছ থেকে সাবধানে থাকবে, তারা সুযোগ পেলে র্যাগিং করে। ওকে, ঠিক আছে। তারপর দেখতে দেখতে কলেজ ছুটি হয়ে যায়। তারা নিজেরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। মানে গুটি গুটি পায়ে রিক্সা নিয়ে বাজার ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ খানিকটা পথ পায়ে হেঁটে চলে আসে একটা বাড়ির সামনে। বাড়ির সামনে আসতেই গেট খুলে দেয়। ভিতরে প্রবেশ করে মানিক। দরজার সামনে কলিং বেল বাজাতে ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। মানিক আর কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে একটা ঘুম দেয়। এক ঘুমে সন্ধ্যা 7টা। মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যায় বেরিয়েছে পায়চারি করতে। এমন সময় সে দেখতে পায় আজকে কেমন যেন রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে, শুনশান লাগছে। সেদিকে মন না দিয়ে নিজের মতো করে হাঁটতে থাকে। পকেটে থাকা ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় তার কাছের লোক ফয়সাল তাকে ফোন করেছে। ফোনটা রিসিভ করার সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ ফয়সাল, বল, কোনো খবর পেলি তাদের বিষয়ে? না ভাই, এখনো কোনো খবর পাইনি। তবে হ্যাঁ, বাদল নামের সেই ছেলেটি এখনো জেলে আছে, আর সে কিছুদিনের মধ্যেই জেল থেকে ছাড়া পাবে। রেহান ও তার দলবল এখনো এই শহরে আছে, কিন্তু কোনো জায়গায় আছে সেটা এখনো খুঁজে বের করতে পারিনি। আচ্ছা, বাঁধন নামের ছেলেটির সম্বন্ধে তুই কি কি জানতে পেরেছিস? ভাই, বাদল নামে ছেলেটি ওই ভার্সিটিতে ভিপি, এবং সে প্রতি রাতে সুন্দরী মেয়েদেরকে নষ্ট করত, তাদের রেপ করত। এতে কেউ বাধা দিতে পারতো না। যদি কেউ বাধা দিতে তাহলে পরের দিন তাকে গুম করে দেওয়া হতো। তাই ভয়ে কেউ কোনো কথা বললেনি। সব কিছু সহ্য করে প্রতি রাতে একটা মেয়েকে সে রেপ করত। তবে কি কারণে জেলে গেছে আমি জানি না। খোঁজার চেষ্টা করেছি, আর আমার দলবল চারিদিকে ছড়িয়ে আছে। তুই ভালো করে খোঁজ খবর নে। আর হ্যাঁ শোন, ওই বাদল এবং রোহান এই শহরে থাকাকালীন থানার ওসিকে ছিল, তাকে খুঁজে বের কর। ওকে ভাই। তারপর মানিক কল কেটে দেয়। হাঁটতে হাঁটতে চলে আসে একটা রেস্টুরেন্টে। তারপর রেস্টুরেন্টে কিছু খেয়ে যখন বের হতে যাবে তখনই তার চোখ সামনে পড়ে একটা ছোট্ট বাচ্চা। বাচ্চাটার কাছে ওর কাছে টাকার জন্য হাত পেতেছে, কিন্তু কেউ দিচ্ছে না। দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। আমাদের সমাজের একটা সমস্যা, যখনই ছোট থেকে বড় হয়ে যায় তখনই গরিব এবং মধ্যবিত্ত মানুষের পরিহাস এবং অত্যাচার করতে শুরু করে। মানিক আর সেখানে না দাঁড়িয়ে মেয়েটির কাছে যায় আর বলে ওঠে, এই যে আপু, এদিকে আসো, আমি তোমাকে টাকা দিচ্ছি। মেয়েটি আর সেখানে না দাঁড়িয়ে মানিকের সামনে আসে। তারপর মানিক মেয়েটির দিকে একটা চেয়ারের উপর বসে পড়ে। রেস্টুরেন্টের ভেতর ওয়েটারকে অনেকগুলো খাবার আনতে বলে। তারপর মানিক বলে ওঠে, আচ্ছা আপু, তোমার নাম কি, আর তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিবারে কে কে আছে? আর তুমি রাস্তায় এভাবে ভিক্ষা করছো কেন? মেয়েটি কেঁদে ফেলে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাইয়া, আমার নাম ফাইমা। আমি আর আমার মা পাশের এলাকায় থাকি।
আমরা গত 2 দিন ধরে কিছুই খাইনি। আমাদের বাবা আমাদের রেখে অন্য একটা বিয়ে করেছে। আমার মা ভীষণ পরিমাণের অসুস্থ, তাই আমি আমার মায়ের জন্য ঔষধ কিনতে বেরিয়েছি, কিন্তু কেউ আমাকে টাকা ভিক্ষা দিচ্ছে না। চলো তুমি, আজকে যতগুলো খেতে পারবে সবগুলোই তোমার। ভাইয়া, আমি আমার মায়ের জন্য নিয়ে যেতে পারবো তো এখান থেকে? পারবে, তবে এখান থেকে না। তোমার সামনে যতগুলো খাবার দেখছো সবগুলো তোমাকে খেয়ে ফেলতে হবে, তারপর আমি নতুন করে প্যাকেট করে তোমার মায়ের জন্য পাঠিয়ে দেব। সত্যি ভাইয়া? তারপর মেয়েটি অনেকগুলো খাবার খায় এবং খুব খুশি। তারপর মেয়েটি অনেকগুলো খাবারের প্যাকেট নেয়, সাথে কিছু ঔষধ নিয়ে মেয়েটিকে সাথে নিয়ে মেয়েটির বাড়িতে যায়। তারপর মেয়েটি বাড়িতে গিয়ে মেয়েটির মায়ের সাথে কথা বলে এবং খাবার দেয়। তারপর মানিক মেয়েটির উদ্দেশ্যে বলে, শোনো, তোমরা এখানে 2 দিন থাকো, তারপর তোমাকে নিয়ে যাবে একটা নতুন বাড়িতে, যেখানে তোমাদের কোনো কিছুই করতে হবে না, শুধু বসে বসে খাবে। সত্যি বলছো ভাইয়া? আমরা নতুন বাসায় যাব? হ্যাঁ সত্যি। তাহলে আমি আজকে আসি। যে আসবে তার নাম ফয়সাল, ঠিক আছে? তারপর মানিক সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাত 11টা বাজে। হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে জয়েন করেছে স্মৃতি, শালিনী, আখি। স্মৃতি বলে ওঠে, এই শোন, মানিক নামের ছেলেটির বিষয়ে খোঁজ খবর নেই তো? সে কোথা থেকে এসেছে আর কি করে পুরো কলেজের সামনে সে আমাকে থাপ্পড় মেরেছে, তারপর স্যারের এত বড় গণিতের সূত্র করে দিয়েছে। ছেলেটাকে যতটা বোকা ভাবি সে ততটা বোকা না। হ্যাঁ, আমরা ছেলেটাকে যতটা বোকা ভাবি আসলে সে সত্য কথাটা বোকা না। মনে হচ্ছে ছেলেটা কিছু একটা গোপন করছে। তার চালচলন, কথাবার্তা কেমন যেন সবার থেকে আলাদা। শোন, ছেলেটা মনে হয় কোনো কিছু গোপন করে এসেছে ভার্সিটিতে। হয় সে এখানে কোনো অপরাধ করে এসেছে, না আর না হয় নিজের পরিচয় লুকিয়ে এসেছে। না রে, আমার তা মনে হয় না। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে অন্য বিষয়। সে এখানে অন্য কাজে এসেছে, লেখাপড়া করতে নয়। হ্যাঁ রুহি, তুই একদম ঠিক বলেছিস। তোর কথার সাথে আমিও সহমত। আমারও কেমন যেন ওকে সন্দেহ হচ্ছে। শোন, আজ থেকে ওকে আমরা ফলো করব, আর ওর সাথে কলেজে কেউ ঝামেলা করবি না। হ্যাঁ, এখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। ছেলেটাও দেখতে তো মোটামুটি স্মার্ট আছে, বেশ সুন্দর করে কথা বলতে পারে, কেমন যেন সরল সাদা। আখি, তুই যেভাবে বলছিস যেন তুই তাকে বিয়ে করবি। হ্যাঁ, আর দেরি না করে কালকে কলেজে ওর সাথে বন্ধুত্ব করব আমরা। ঠিক বলেছিস তোরা। আচ্ছা শোন, আমি এখন রাখি, কাল ভার্সিটিতে দেখা হবে। তারপর তারা সবাই কল কেটে দেয়। ধীরে ধীরে সবাই ঘুমের দেশে পাড়ি জমায়। রাত 1টা বাজে। আজকেও হায়না বেশে অজানা আগন্তুকের রূপে মানিক বেরিয়ে যায় তার বাড়ি থেকে। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে রাস্তায় ব্ল্যাক কালারের 3টা গাড়ি এসে থামে। তারপর একজন দরজা খুলে দেয়। গাড়ির ভেতরে বসে পড়ে মানিক। তারপর চলে যায় সেখান থেকে, নিজের গোডাউনে যায়। তারপর গোডাউনের ভেতরে গিয়ে গাড়ি থেকে নেমে একই স্টাইলে হেলিকপ্টারে চড়ে বসে। সাথে সাথে প্রায় 15 থেকে 20টা হেলিকপ্টার উড়াল দেয় আকাশের উদ্দেশ্যে। সেখানে লেখা ছিল পিবিসি। প্রত্যেকটা হেলিকপ্টারে একটা করে লোগো ছিল। যে লোগোগুলো ছিল পিবিসি। পিবিসি অর্থ হলো পিতে পৃথিবী, বিতে বিখ্যাত, সিতে সিটি। পুরো পৃথিবী বিখ্যাত সিটি ভাইরাল গ্যাংস্টার এই গ্যাংয়ের মালিক। হেলিকপ্টারগুলো কয়েক ঘন্টা অতিক্রম করে ল্যান্ড করে লন্ডনে। লন্ডনের একটি হোটেলের উপর হেলিকপ্টারগুলোতে থামায়। তারপর হেলিকপ্টারগুলোর ভেতর থেকে সবাই একে একে বের হয়ে আসে। মানিক বলে ওঠে, পৃথিবীতে যতগুলো অপরাধী আছে সবাইকে গোরস্থান অথবা শ্মশান ঘাটে আমি দেখতে চাই, তাই কেউ যেন বেঁচে না থাকে। এরপর প্রায় 100 জনের মতো ছেলেপুলে মিলে নিজের পজিশন এবং জায়গা মতো বের হতে থাকে। কারো হাতে, কারো কোমরে, কারো পায়ে বিভিন্ন রকম অস্ত্র আছে, যেগুলোতে আছে AK-47 স্নাইপার, MK2 শট গান। কোমরে আছে বিভিন্ন ধারালো অস্ত্র এবং বিভিন্ন জায়গায় রাখা আছে আত্মঘাতী বোমা। পুরো হোটেলটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। কি আপনারা বুঝতে পারছেন না তো? চলুন তাহলে সবটা খুলে বলি আপনাদেরকে। এই মানিক থাকতো দুবাইয়ের কিং সে, কিন্তু বাংলাদেশে তার জন্মস্থান। সে বাংলাদেশের ছেলে। বাংলাদেশের থেকে বিভিন্ন অপরাধ করে বিভিন্ন দেশে নারী পাচার, শিশু পাচার, এমনকি বিভিন্ন অস্ত্র ও দেশীয় সম্পদ পাচার করছে সন্ত্রাসীরা। সেগুলোকে দমন করতে সে দুবাই থেকে বাংলাদেশ গিয়েছিল 3টা বড় বড় দলকে শেষ করতে। তার মধ্যে বাদল জেলে, রোহান নিখোঁজ এবং একটা দল বাংলাদেশের মাটিতে পা রাখার আগেই মেয়েদের পাচার করে নিয়ে আসে লন্ডনের শহরে। তাই প্রত্যেকটা মেয়েকে বাঁচাতে লন্ডনে ব্যাক করে মানিক।
এক এক করে সবগুলো হোটেলের রুম চেক করতে থাকে মানিকের দল। বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই খুব সহজে আত্মঘাতী সন্ত্রাসীরা দেখে ফেলবে মানিক সহ তার দলবলকে। এটা দেখে হাসতে থাকে সন্ত্রাসীগুলো। সন্ত্রাসীদের লিডার স্যার মির্জা বলে ওঠে, মরার পাখনা গজিয়েছে, তাই এত তাড়াতাড়ি মরতে চলে এলি এই লন্ডনের মাটিতে? আমি জানতাম তুই বাংলাদেশের মাটিতে আমাকে খুঁজে না পেলে লন্ডনের মাটিতে আসবি, তা আগে থেকে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। একথা শুনে মানিক সহ তার পুরো দল থমকে যায়, তার দিকে দেখতে থাকে। মানিক পরিকল্পনা মতো ইশারা দেয় তার দলের ছেলেগুলোকে। সবাই মিলে সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট করে ফেলেছে। হঠাৎ করে গোডাউনের ভেতরে গোলাগুলি শুরু হয়ে যায়। চারিদিকে শুধু গুলির শব্দ। এখনও লুকিয়ে আছে মেন্টাল মানিক। চারিদিকে শুধু লাশ আর রক্ত। গোলাগুলির এক পর্যায়ে অনেকগুলো মারা যায়। জাফর মির্জা লোকের সাথে মারা গেছে মানিকের দলের লোকে ছেলেপুলেগুলো। মানিক এবার মুচকি এসে বলে ওঠে, দেখ তুই কিন্তু ভুল করছিস, আমার সাথে পাঙ্গা নিয়ে তুই বাঁচতে পারবি না। তুই তাই লুকিয়ে না থেকে বেরিয়ে আয়। তুই ঢুকেছিস নিজের ইচ্ছাই আর বাইরেওবি আমার ইচ্ছাই। নিজের মৃত্যুকে দেখার জন্য তৈরি হয়ে নে। এরপর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে মেয়েদের চিৎকার চেঁচামেচি ও আর্তনাদ শুনতে পায়। সেদিকে মানিক সহ তার পুরো দলবল দৌড়ে যায়। সেখানে গিয়ে তো তারা চমকে যায়, কেননা প্রত্যেকটা মেয়েকে উলঙ্গ করে আগুনের নিচে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। উপর থেকে একটা লোহা দাওয়ারের চিরুনি নামাতে থাকে। মানে কি করবে বুঝতে পারে না। এই সুযোগে জাফর মির্জা বলে ওঠে, তোর বলে অনেক ক্ষমতা, এখন বাঁচিয়ে দেখা। না পারবি আমাকে ধরতে, আর না পারবি অসহায় মেয়েগুলোকে বাঁচাতে। হা হা হা, মেয়েগুলোকে তো আমি ঠিক বাঁচাবো, কিন্তু আমি ভাবছি তোর কি হবে, কারণ তোকে তো আমার হাতে ধরা পড়তেই হবে। এই বলে পাশের একটা আলমারিতে লাথি মারে। সাথে সাথে আলমারি ভেঙে একটা দরজা বের হয়ে আসে। তারপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আর হাসতে থাকে মানিক। চমকে যায় জাফর মির্জা। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই জাফর গুলি চালায়, কিন্তু গুলি করলেও নিশানা ভুল ছিল, তাই সবাই বেঁচে যায়। জাফর কোনো কিছু করে ওঠার আগেই তাকে ধরে বেঁধে ফেলেছে আর তার হাতগুলোকে রুহার খাঁচায় বন্দি করে উলঙ্গ মেয়েগুলোকে বাঁচায় মানিক। তারপর তার দলের মেয়েগুলোর সাহায্যে প্রত্যেকটা মেয়েকে পোশাক সহ সুরক্ষিতভাবে বের করে হেলিকপ্টারে ওঠায়। রওনা দেয় সবাই মিলে। সাথে জাফরকে চেয়ারের সাথে উল্টো করে বেঁধে হেলিকপ্টারের নিচে ঝুলিয়ে দেয়। জাফর মির্জা তার জিহ্বাটা বের করে উল্টো হয়ে ঝুলতে ঝুলতে বাংলাদেশে চলে আসে। তারা আস্তে আস্তে ভোর 5টা বেজে যায়। সব কিছু ঠিকঠাক করে মেয়েদেরকে থানার সামনে রেখে চলে যায় মানিক সহ তার দলবল। খবরটা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। সাংবাদিকগুলো একের পর এক খবর প্রচার করতে থাকে। আর ভাইরাল গ্যাংয়ের একটা পাগলামো গ্যাংস্টারের পাগলামি দেখলো। ভয়ে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা গুরু এখন থেকে চলে যাচ্ছে। অন্যদিকে রোহানের লোক রিমন ও রাপু আটকে আছে, কেননা রোহন হচ্ছে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় সন্ত্রাসী। বাংলাদেশের সবাই জানে রোহানের ডান হাত হচ্ছে রিমনের ডান হাত হচ্ছে রাপু, তাই তারা ভীষণ আতঙ্কের উপর আছে। রিমন বলে ওঠে, রাব্বু শোন, আমরা আজকেই এই শহর থেকে চলে যাব, আর থাকা যাবে না এই শহরে। রাত 12টার পরে আমাদের ফ্লাইট করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। বস আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, ফোন রিসিভ করছে না। ভাই, আমি তো আগেই বলেছিলাম যে এই ভাইরাল গ্যাংটা শুধু গ্যাংস্টার নয়, বরং শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত মাফিয়া মানিক ভাইয়ের গ্যাং, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, যাকে দেখার জন্য অনেকগুলো গোয়েন্দা বের করা হয়েছে, কিন্তু কেউ আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আমি সবটা জানি তো, তাই তো বলতেছি, আর দেরি না করে আজকেই টিকিট কেটে নে। আমাদের ফ্লাইটগুলোতে আমরা আজকেই চলে যাব। ওকে, ঠিক আছে ভাই, আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, সবাই যেন নিজেরা নিজেদের মতো করে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এরপর তারা কথোপকথনের মধ্যে দিয়ে সময় পার করে দেখতে দেখতে সকাল 8টা বেজে যায়। আজকে ভার্সিটিতে যাবে না, মানে শরীর ভীষণ ক্লান্ত, অনেক ধকল গেছে রাতে মিশনে গিয়ে, তাই সে আজকে শুধু সারাদিন ঘুমাবে। তারপর সন্ধ্যার পর জাফর মির্জা সহ আরও কিছু আত্মঘাতীর ঘায়েল করবে। ঘুমাতে থাকে মানিক। ওদিকে ভার্সিটির সময় হয়ে গেছে। একে একে করে সবাই ভার্সিটিতে ভেতর প্রবেশ করে। স্মৃতিও তার দলবল মানিকের সাথে বন্ধুত্ব করবে বলে সবাই সেখানে অপেক্ষা করতে থাকে, কিন্তু গেট দিয়ে একের পর এক সবাই ভেতর প্রবেশ করলেও মানিক এখন আসে না। এটা দেখে স্মৃতি বলে ওঠে, শোন, আমার মনে হয় না যে ওই ছেলেটা আজকে আসবে। চল ক্লাসে চলে যাই, কালকে আসলে না হয় ওর সাথে বন্ধুত্ব করব। হ্যাঁ, ঠিক বলেছিস, আজকে তাহলে আমরা চলে যাই। আমার মনে হয় না যে সে আসবে। আচ্ছা শোন, তোরা যা, আমি একটু শালিকের সাথে দেখা করে আসি। কেন আমাকে যেতে বলেছে শুনে আসি। হ্যাঁ যা, ভালো করে দেখা করে আসিস, আর পারলে আলতো করে কয়েকটা লিপ কিস করে চলে আসিস।
এটা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। তারপর সবাই ক্লাসে চলে যায়। এভাবে তারা এক এক করে সব ক্লাস শেষ করে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে মানিক খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। গোডাউনের ভেতর পৌঁছাতে ভেতরে থেকে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে একটা ছেলে, চেয়ার এনে দেয়। জাফর মির্জাদের সামনে চেয়ার নিয়ে বসে পড়ে। মুচকি এসে বলে ওঠে মানিক, কী রে কুত্তার বাচ্চা, তোকে বারবার আমি সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। দেখ, তোর যত কোটি টাকা লাগে আমাকে ছেড়ে দে, আমার সাথে পাঙ্গা নিস না। আমি তোর কাছে ধরা পড়ে গেছি তো কি হয়েছে? এখানে কিন্তু বাইরের এলাকায় আমার অসংখ্য ছেলেপেলে ঘুরে বেড়াচ্ছে। এটা শুনে পাশের একটা কাচের গ্লাস হাতে নিয়ে মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর পা দিয়ে লাঠি মারার সাথে সাথে কাচের গ্লাস ভেঙে মুখের ভেতর কাচের টুকরোগুলো চারিদিক দিয়ে বের হয়ে আসে। গল গল করে রক্ত বের হতে থাকে। এটা দেখে মুচকি হেসে মানিক বলে ওঠে, তুই আমার বাংলাদেশের মেয়েগুলোকে বিভিন্নভাবে পাচার করে বিদেশিদের সাথে 18+ ভিডিও করে কোটি কোটি টাকা খাওয়াবি। এটা কি করে ভাবলি তুই? এই মানিক থাকতে সেটা কোনোদিন সম্ভব নয়। তোকে তো এখানে জীবন্ত জ্বালিয়ে দেব। দেখ, তোকে এখনো সুযোগ দিচ্ছি, সময় থাকতে আমাকে ছেড়ে দে। কেননা আমরা শুধু একজন না, আমাদের সাথে আরও অনেক কাজ করি। আমি বললে তোরা কেউ বাঁচবি না, তোদের কাউকে ওরা ছাড়বে না। নাইজেরিয়ার সেই শেফা মেয়েটাকে নিয়ে আসো। মানিকের কথা মতো শেফাকে নিয়ে আসা হয়। শেফাকে দেখে চমকে যায় জাফর মির্জা। কেননা শেফা মেয়েটা একটা খাটটা জায়গা একাই নিয়ে নেবে। এতটাই মোটা আর তাজা। মেয়েটার এক হাতে হারিয়ে যাবে জাফর মির্জা, যার ওজন প্রায় 789 কেজি। মানিক বলে ওঠে, সাফা শোনাও, ততক্ষণ অবধি এর সাথে সেক্সুয়াল সম্পর্ক করবে যতক্ষণ না সে নিজেই নিজের গলায় ছুরি চালাচ্ছে। এরপর শেফা মেয়েটিকে ঝাঁপিয়ে পড়ে জাফর মির্জার ওপর। জাফর মির্জা মেয়েটার পেটের মধ্যে হারিয়ে যায়। খুঁজে পাওয়া যায় না তার অস্তিত্ব। শেফা নিজের মতো করে ভোগ করতে থাকে জাফর মির্জাকে। জাফর মির্জা ভয়ে আতঙ্কে যেন জীবন যায় ভয়ে পুরো বিছানা নোংরা করে ফেলেছে। এটা দেখে শেফা নামের মেয়েটা মির্জা জাফরের 2 পা ধরে উল্টো করে ঝুলিয়ে দেয়। কাপড় যেভাবে আশ্রাতে ধৌত করা হয় ঠিক সেভাবে জাফর মির্জাকে ধোলাই করছে। শরীর ফেটে মাথা মগজগুলো বেরিয়ে আসছে। জীবনটাই সেখানে শেষ হয়ে যায়। এরপর পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। দেখতে দেখতে রাত হয়ে আসে। সকালে নতুন পরিবেশে, নতুন সময়ে, নতুন রঙে রঙিন হয়ে ওঠে। স্মার্ট হয়ে আজকে গুটি গুটি পায়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় মানিক চারদিকটা ভালো করে দেখে কেউ নেই। তারপর মানিক কলেজের ভেতর প্রবেশ করে। একটা আম গাছের নিচে যায়, সেখানে বসে থাকে। সেখানে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হয় শাকিল। তারপর শাকিল আর সে একে অপরের কথা বলতে থাকে নিজেদের মধ্যে। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় 4 জন বান্ধবী। আর সে 4 জন বান্ধবী আর কেউ না, সেটা হচ্ছে স্মৃতি, রুহি, ময়শা আর আখি। রুহি গিয়ে শাকিলের পাশে বসে, স্মৃতি গিয়ে মানিকের পাশে। স্মৃতি বলে ওঠে, মানিক, আই অ্যাম সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। প্লিজ তুমি কিছু মনে করিও না। আমরা কি বন্ধু হতে পারি? মানিক সহ শাকিল এ কথা শুনে অবাক হয়ে যায়। অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। মানিক আর শাকিল তাদের দিকে এইভাবে তাকাচ্ছে দেখে এবার স্মৃতি আবার বলে ওঠে, কি হলো? তুমি কোনো কিছু বলছো না যে? দেখো, আমরা সত্যি বলছি, তোমার সাথে ওরকম ব্যবহার করার জন্য আমরা দুঃখিত। আমাকে তোমাদের বন্ধু হতে পারি? না আপু, আমরা এমনি ভালো আছি, আমাদের আর বন্ধুর প্রয়োজন নেই। তুই চুপ কর বাদরের বাচ্চা, না হলে তোর মুখ ভেঙে দিব বলছি। শাকিল ভয়ে চুপ হয়ে যায়। এটা দেখে মানিক বলে ওঠে, দেখুন, আপনারা খুব ডেঞ্জারাস এবং ভয়ানক। আপনাদের থেকে দূরে থাকাই আমাদের জন্য মঙ্গল। আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না, আমি এমনি ভালো আছি। প্লিজ মানিক, না করিও না। তোমার বন্ধু হতে পারলে আমরা নিজেকে হয়তো সংশোধন করার একটা সুযোগ পাবো। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু আপনারা যে নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন এটার প্রমাণ কি? আপনারা এই ভার্সিটির সবচেয়ে উচ্ছৃঙ্খল। আপনাদের থেকে দূরে থাকাই আমাদের মঙ্গল। তারপর মানিক আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় নিজের ক্লাসে কি বসে পড়ে। তারপর স্যার এসে সেদিনের মতো আজকেও পড়াতে থাকে। এক এক করে সমস্ত পড়ার নোট করে তারপর দেখতে দেখতে সম্পূর্ণ ক্লাস শেষ করে ক্যান্টিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা। অন্যদিকে আবার স্মৃতি ও তার দলবল আবার এসে বিরক্ত করতে থাকে মানিক ও শাকিলকে। বোঝাতে থাকে যেন তারা বন্ধুত্ব করে। তাদের সাথে নানাভাবে বোঝাতে থাকে, এমনকি অনেকবার সরিও বলেছে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। তারা কোনোভাবেই রাজি না। ক্যান্টিনের সময় প্রায় শেষের দিকে। এমন সময় হঠাৎ কলেজের গেট দিয়ে প্রায় সকলের চোখ যায় কলেজের গেটের দিকে। তাকিয়ে তো সবাই চমকে যায়। যে যার মতো ক্যান্টিন ছেড়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মুহূর্তের মধ্যেই পুরো মাঠ খালি হয়ে যায়, কেননা মাঠের মধ্যে প্রবেশ করেছে প্রায় 10 থেকে 12টি বাইক।
হ্যাঁ, সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। বাইকগুলোর ওপর থেকে প্রায় বেশ কিছু ছেলে পেলে নেমে আসে, ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। আর ক্যান্টিনে আছে স্মৃতি, রুহি, শালিনী, আখি, মানিক, শাকিল। তাছাড়া সবাই নিজেদের মতো আড়াল হয়ে নিয়েছে। হ্যাঁ, বাইকগুলো থেকে নেমে সোজা ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা দেয় ছেলেগুলো। ছেলেগুলো আর কেউ না, ছেলেগুলো হচ্ছে বাদল ও তার দলবল। বাদলকে আজ সকলে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়ার সাথে সাথে সে আজকে কলেজে এসে চলে এসেছে। অনেকদিন পর জেল থেকে বেরিয়েছে। সোজা চলে আসে স্মৃতির কাছে, তারপর স্মৃতির সামনে চেয়ারে বসে পড়ে। সিগারেট জ্বালিয়ে মুচকি এসে বলে ওঠে, কি সুইটার্ট, কেমন আছো? অনেকদিন তোমার সাথে দেখা হয় না, রোম্যান্সও করা হয় না, তাই জেল থেকে বের হয়ে তোমার সাথে একটু রোম্যান্স করতে এলাম। স্মৃতি কোনো কথা বলে না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। সবাই হা করে সেদিকে তাকিয়ে আছে। স্মৃতি অবাক হয়ে গেছে বাদলকে এখানে দেখে। বাদল স্মৃতির এমন অবস্থা দেখে আবার মুচকি এসে বলে ওঠে, অবাক হয়ে লাভ নেই, আগে তো শুধু ডিস্টার্ব করতাম, এবার সরাসরি বিয়ে করব, তারপর তোমার সাথে বাসর শুরু করব। আর বাসর করার জন্য কিন্তু আমি আগে থেকেই অনেক কিছু করে রেখেছি। তোমার সাথে বাসর রাতে কি করব সেটাও প্রোগ্রাম করে রেখেছি। ভেবে রেখেছি খোলামেলা জঙ্গলে নিয়ে গিয়ে তোমার সাথে বাসর করব। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। মানিক বুঝতে পারে না কে এই ছেলেটা আর কি বলছে। তখনই মানিকের ফোনে কিছু মেসেজ আসে। মেসেজগুলো পড়ে সে বুঝে ফেলে এটাই বাদল। এটা দেখে মুচকে একটা হাসি দেয় মানিক। স্মৃতি বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর এতদিন জেলের ভাত খেয়েও বাসর করার শখ মেটেনি, তবে এবার তুই জেলে না, বরং কোনো শ্মশান ঘাট অথবা কবরস্থানে যাবি লাশ হয়ে। কে মারবে আমাকে? তুই মারবি আমাকে? হা হা হা। সুইটার্ট আসো, তোমাকে একটু আদর করি সবার সামনে। এই বলে বাদল যখন স্মৃতির হাত ধরে নিজের কাছে টানতে যাবে, তখনই বাদলের বুকে এক হাত রেখে পিছিয়ে যায় বাদল। হ্যাঁ, মানিক বাদলকে ধাক্কা দেয়। বাদল খানিকটা পিছিয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। বাদলের ছেলেপুলেগুলো এগিয়ে এসে মুচকি এসে বাদল বলে ওঠে, ওহ, এটা কি তাহলে তোর নতুন বয়ফ্রেন্ড, আমার অবর্তমানে, যার কাছে তুই রাতে সময় কাটাতে? এটা শুনে স্মৃতি পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে বাদলকে। থাপ্পড় খেয়ে বাদল হিংস্র পাগলা কুত্তার মতো স্মৃতির দিকে তেড়ে আসতে থাকে। মানিক আবার বাধা দেয় বাদলকে। তারপর মানিক বলে ওঠে, আরে ভাই, এত উত্তেজিত হচ্ছে কেন? আগে নিজেদের মধ্যে কথা বলে নেই, তারপরে না হয়। আরে কুত্তার বাচ্চা, তুই এই বাদলের কাজে নাক গলার সাহস পাই কোথা থেকে? মরার পাংখা গজাইছে নাকি তোর? এই কথা শুনে মানিক পাগলের মতো করে হাসতে থাকে, এদিক ওদিক তাকাতে থাকে, চেয়ারে বসে থাকে। তারপর হাসতে হাসতে উচ্চ স্বরে মানিকের এরকম হঠাৎ আচরণ দেখে অবাক হয়ে যায় সবাই। বাদল বুঝতে পারে না সে এমন কি হাসির কথা বলল। মানিক এবার নিজের হাসিটা থামিয়ে বলে ওঠে, মৃত্যুকে ভয় করলে তো আজ এই পর্যন্ত আসতে পারতাম না, বরং মৃত্যুকে ভয় না করে মৃত্যু দেখাটাকে পছন্দ করি। আজকে বুঝি তুই আমার হাতে খুন হতে চলেছিস? ভেবেছিলাম জেল থেকে বের হয়ে তেমন আর কাটাকাটি করব না, মালটাকে নিয়ে শুধু মজা করব ঘরে বসে, কিন্তু তুই বুঝি আমার সাদা হাতটা লাল রক্তে রঙিন করতে চলেছিস। আরে ভাই, এত রেগে গেলে চলবে? সময় বলে দিবে কার মৃত্যু কখন আর কোথায় হবে। এই, তোরা দাঁড়িয়ে না থেকে কুত্তার বাচ্চাটাকে উলঙ্গ করে পুরো মাঠ ঘোরা। সবাই ভেবে নিয়েছে আজকে মানিকের এখানেই শেষ দিন। যখনই তার দলের ছেলেগুলো মানিককে ধরতে আসবে, তখনই হঠাৎ করে কোত্থেকে যেন ঝড়ের বেগে রকেটের গতিতে বিদ্যুতের প্রহারে পরপর বেশ কয়েকটা গরম বুলেট এসে কপাল ফেট করে এফোর ওপর ছিটকে পড়ে কয়েকটা ছেলে। হঠাৎ করে এমন হওয়াতে চমকে ওঠে বাদল সহ উপস্থিত থাকা সকলে। ছেলেগুলোর নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। বাদল আরও কিছু বলতে যাবে, তার আগেই আরও বেশ কয়েকটা গরম বুলেট এসে ছেলেগুলোর মাথা ভেদ করে ফেলে মাটিতে লুটিয়ে পড়ে ছেলেগুলোর নিথর দেহগুলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই রক্ত দেখে ভয় পেয়ে যায়, চমকে ওঠে সকলে। ছাত্রছাত্রীরা অবাক হয়ে গেছে। বাদলের হাত পা কাঁপতে শুরু করেছে, বাদল ঘামতে শুরু করেছে। বাদল বলে ওঠে, এই কোনো কুত্তার বাচ্চা, কার এত বড় সাহস বুকের পাটা আমার লোকদের স্নাইপার দিয়ে গুলি করিস? কে মারলি? সাহস থাকলে সামনে আয়। কিরে, তুই মারলি? তুই আমার ছেলেদের মারলি? এই বলে বাদল যখনই মানিকের শার্টের কলার ধরে ঝাঁকাতে যাবে, তখনই বাদলের সামনে বেশ পরপর কয়েকটা গুলি করা হয়। বাদল চমকে গিয়ে পিছিয়ে যায়। বাদল সেখানে আর এক মুহূর্তে দেরি না করে নিজের জীবন নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যায়। সবাই হা করে মানিকের দিকে তাকিয়ে আছে। মানিক সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে শাকিলকে নিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। মানিকের এরকম অবস্থা দেখে আর হাব ভাব থেকে স্মৃতি সহ সবাই অবাক। স্মৃতি বলে ওঠে, এবার তো আমি শিওর, শুধু শিওর না 100% শিওর, এ সাধারণ ছেলে নয়, বরং অন্য কেউ। আমাকে খুঁজে বের করতে হবে এর আসল পরিচয়। চল সবাই ক্লাসে যাই, কাল থেকে ওকে আমি ফলো করব। এরপর সবাই ক্লাসে চলে যায়। এদিকে শাকিল বলে ওঠে, কিরে, হঠাৎ করে ভার্সিটিতে আমার চোখের সামনে এসব কি ঘটে গেল? জীবনে খুন হতে দেখিনি, কিন্তু আজকে সরাসরি মার্ডার হতে দেখলাম।
আমিও তো ঠিক বুঝতে পারলাম না ছেলেগুলোকে হঠাৎ করে কেই বা মারলো। হয়তো ওদের কোনো চেনা শত্রু সুযোগে ছিল, সুযোগ পেয়ে মেরে দিয়েছে। তাই হয়তো হবে, আসলে ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এখন ক্লাসে মন দে। তারপর তারা সবাই ক্লাসে মন দেয়। স্মৃতি ও তার দলবল এখনও সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে মানিকের দিকে, কিন্তু মানিক তাদের দিকে না তাকিয়ে এক এক করে সমস্ত ক্লাস শেষ করে সবার আগে ভার্সিটি থেকে বের হয়ে যায়, যাতে একে কেউ দেখে সন্দেহ না করে। বাড়িতে চলে আসে, ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে একটু ঘুম দেয়। বিকালে দুবাই থেকে তার বাবা মা কল দেয়, তাদের সাথে কথা বলে ফোন কেটে দেয় মানিক। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় বেরিয়ে যায় মানিক। তারপর মানিক চোখের নিমেষে হারিয়ে যায় তার নিজের কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। একজন রাস্তার মাঝপথ দিয়ে সোজা প্রবেশ করে তার গোডাউনে। এরপর একটা চেয়ারের ওপর পায়ের ওপর পা তুলে মানিক মুচকি এসে সিগারেট জ্বালায়। তারপর চোখের ইশারা দিতেই শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম মানিকের সামনে রাখা হয়। সেগুলো দেখে চমকে ওঠে বাদল, রোহন ও তার দলবল। অনেক আগেই সেখানে মেরে ফেলেছিল যখন বাদলের সাথে তারা কলেজে গিয়েছিল। মানিক মুচকি এসে বলে ওঠে, কিরে শালা কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কী করে আমার বিরুদ্ধে কথা বলা? তোকে সাবধান করার পরও তুই কিনা ভার্সিটিতে বিভিন্ন খারাপ কাজ করেছিস, বিভিন্ন মেয়েকে রেপ করেছিস, তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছি, তাদের শারীরিক নির্যাতন করেছে তোর জন্য। ভয়ঙ্কর কিছু শাস্তি রেখেছি। হা হা হা। এই বলেই মানিক চোখের ইশারা দেয়। ফয়সাল আর কিছু ছেলে মিলে বাদলকে উলঙ্গ করে ফেলে। তারপর অনেকগুলো সিগারেট জ্বালায়। মানিক সিগারেটের বাকি অংশ বাদলের পুরুষঙ্গে চেপে ধরে চিৎকার করতে থাকে বাদলের এই চিৎকার রেকর্ড করে ফেলে। তারপর লাইভের মাধ্যমে সারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর মানিক বলে ওঠে, এতদিন অনেক মেয়েদের শারীরিক অত্যাচার করে মেয়েদের খুবলে খুবলে খেয়েছিস, আজকে তুই নিজেই নিজের পুরুষত্ব চিবিয়ে খাবি। এই কথা শুনে চমকে যায় বাদল। চোখের পলকে ব্লেড দিয়ে একটানে কেটে ফেলে দেয় লজ্জাস্থান। তারপর বাদলের মুখের ভেতর ঢুকিয়ে দেয় লজ্জাস্থান। তারপর বাইরে থেকে টেপ মেরে দেয় বাদল। না পারছে গিলতে, না পারছে বের করতে। আর কোনো উপায় না পেয়ে বাদল নিজেই নিজের লজ্জাস্থান চিবিয়ে খেতে থাকে। লজ্জাস্থান থেকে গড়গড় করে রক্ত বেরোতে থাকে। মানিক আবার বলে ওঠে, শোন, মোটা দেখে একটা গরম লোহা ভালো করে গরম করে লাল টকটকে করে ফেল, তারপর আমাকে দেন ওইটা ওর পাশার ভেতরে লুকিয়ে মাথার মগজ দিক দিয়ে বের করব। আর কিছু সাইকেলের শিক গরম কর, যেগুলো চোখে এবং কানের ভেতরে ঢুকাবো। মানিকের কথা মতো সবকিছু রেডি করা হয়। এরপর গরম লোহা পাছার ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়। পাগলের মতো বাদল লাফালাফি করতে থাকে, এদিক ওদিক ছটফট করতে থাকে। লোহাটা পাছা দিয়ে মাথার ওপর দিয়ে বেরিয়ে নিয়ে কানের ভিতর দিয়ে গরম শিক ঢুকিয়ে দেওয়া হয়। চোখগুলো গরম শিক দিয়ে বের করে নেওয়া হয়। এই ভিডিও করে বিভিন্ন সাংবাদিক আইডিতে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেক জায়গায় এই আতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। এই খবরটা দেখে ভয় পেয়ে যায় স্মৃতি সহ তার বান্ধবীরা। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসে। এখানে এসে স্মৃতি বলে ওঠে, তোরা খবরটা দেখেছিস? বাদলকে কেউ নৃশংসভাবে মেরে ফেলেছে। তার চিৎকার এখনো মোবাইলে রেকর্ড করা আছে। শুধু তার চিৎকার না, তার মৃত্যু আর তার আর্তনাদ এখনো চোখে ভাসছে। শুধু তার আর্তনাদ না, বরং তার খুন হওয়া পুরো ভিডিওটা এখন আমার চোখে ভাসছে। ওকে মেরেছে অনেক নৃশংসভাবে। এতদিন সে মেয়েদের নৃশংসভাবে খুব কষ্ট দিয়ে রেপ করতো। আজকে তার পুরুষত্ব কেটে নিয়ে ভালোই করেছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু তাকে মারলোটাকে সেটাই বুঝতে পারছি না। আমার ওই মালটাকে সন্দেহ হচ্ছে। শোন, এখন রাখি। কালকে আমাকে মানিককে ফলো করতে হবে। সে কোথায় যায়, কোথায় থাকে আর কি করে। এখন থেকে সব সময় আমি তার সাথে আঠার মতো লেগে থাকবো। তারপর তারা কল কেটে দেয়। মানিক মুচকে একটা হাসি দিয়ে বলে ওঠে, যেখানে মানুষ সবসময় ভিড় করে এবং মানুষের ভিড় থাকে, সেখানে রশিতে ঝুলিয়ে ফেলে দিবি। তারপর মানিক সেখান থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। ভার্সিটিতে চলে যায় মানিক। এক এক করে সব ক্লাস শেষ করে মানিক বেরিয়ে আসে। মানিককে ফলো করতে করতে মানিকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় স্মৃতি। এরপর মানিক বেরিয়ে পড়ে আবার। বিকেল 4টা বাজে। একটা কালো গাড়ি এসে মানিকের সামনে থামে। তারপর মানিক সে গাড়িতে চড়ে বসে। এত বড় গাড়ি দেখে চমকে ওঠে স্মৃতি গাড়িটাকে ফলো করতে থাকে। গাড়িটাকে ফলো করতে করতে একটা পুরনো বাড়িতে চলে আসে। সেখানে লুকিয়ে আছে রাহুল ও তার দলবল। চারিদিক দিয়ে ঘিরে ফেলে মানিকের ছেলেগুলো। বাড়ির ভিতরে প্রবেশ করে মানিক তারপর চেয়ারের উপর পায়ের উপর পা তুলে সিগারেট জ্বালিয়ে বলে ওঠে, তোদের সাহস হয় কী করে আমার কথা অমান্য করার? সেই দুবাই থেকে আমি তোদেরকে মারতে এসেছি। এই ভাইরাল গ্যাংটা তোদের মারতে এসেছে। আমি সেই ভাইরাল গ্যাংয়ের রাজা, মানিক দ্য মেন্টাল মানিক। স্মৃতির নামটা শুনে চমকে ওঠে। ভয়ে কোনো কথা বলতে পারে না, গলা শুকিয়ে আসে তার। তারপর সামনে একটা কাচের গ্লাস নিয়ে ছেলেটার
এক চোখ উপড়ে ফেলে, ঠোঁট দুটো কেটে ফেলে, তারপর আঙুলগুলো কেটে ফেলে। মানিক যেন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এরপর হাতুড়ি দিয়ে পায়ের আঙুলগুলোকে থেতলে দিতে থাকে, একের পর এক প্লেট দিয়ে শরীরে আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, গড়গড় করে রক্ত পড়তে থাকে, শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়, খণ্ড খণ্ড হয়ে যায় শরীরে এক একটা মাংসের টুকরো। এটা দেখে স্মৃতি যখনই পিছোতে যাবে তখনই তাকে ধরে ফেলে মানিকের ছেলেগুলো, তারপর সামনে নিয়ে আসে। স্মৃতি বলে ওঠে, দেখো আমাকে ছেড়ে দাও, আমি পুলিশকে সব কিছু বলে দিব যে তুমি আসলে ভাইরাল গ্যাংয়ের গ্যাংস্টার মেন্টাল মানিক। এই মানিককে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি আর চিনতে পারবেও না। যারা দেখেছে তারা শ্মশান ঘাটে, না হলে কবরস্থানে। প্লিজ তোমরা আমাকে যেতে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। সত্যি কথা বলতে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, এই জন্য মারতে পারবো না। তাছাড়া আমাকে আমার বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর এখন আমি তোমাকে বিয়ে করব কারণ আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। যেহেতু মারতে পারবো না, সেজন্য তোমাকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যাব। তোর মতো একটা খুনির বউ আমি কোনোদিন হব না, মরে গেলেও না। তুই একটা খুনি, সন্ত্রাসী আর আসামি, গ্যাংস্টার, কিলার। কিভাবে বিয়ে করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। শোন, তোরা লাশটাকে ফেলে দিয়ে আয় আর কাজীকে নিয়ে আয়, তোদের ভাবিকে আমি বিয়ের জন্য রাজি করাচ্ছি। এ বলে মানিক স্মৃতিকে নিয়ে ওপরে চলে যায়, তারপর দরজা বন্ধ করে দিয়ে খাটের ওপর ফেলে দেয় স্মৃতিকে। স্মৃতি ভয়ে পেছোতে থাকে। মানিক কোনো কথা ছাড়াই এক এক করে নিজের পরনে থাকা সবকিছু খুলে ফেলে। স্মৃতি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এরপর মানিক স্মৃতি এক এক করে ওপর থেকে নিচ পর্যন্ত খুলতে থাকে, তারপর জোর করে বিছানার উপর ফেলে দেয়, শারীরিক সম্পর্ক করতে থাকে, ধর্ষণ করে ফেলে পুরো স্মৃতিকে। স্মৃতি ব্যথায় চিৎকার করছে, রক্তে বিছানা ছেয়ে গেছে। এরপর মানিক স্মৃতির ওপর শুয়ে ঠোঁটে আলতা করে কিস করে বলে ওঠে, এখন আমাকে তুই বিয়ে করবি নাকি সারা জীবন ধর্ষণের এই কলঙ্কের কালি নিয়ে সমাজে বেঁচে থাকবি তোর কাছে? আমাকে বিয়ে করলে সারা জীবন তোকে রানী করে রাখবো, আর বিয়ে না করলে সারা জীবন এই সমাজে তিলে তিলে মরতে হবে। স্মৃতি আর কোনো উপায় পায় না। স্মৃতি বিয়েতে রাজি হয়ে যায়, তারপর তাদের বিয়ে দেওয়া হয়। কিন্তু স্মৃতি মানিককে মানতে পারছে না। পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়, পরিবারের সবাই তাদের বিয়ে মেনে নিয়েছে, এমনকি বিয়েতে সবাই এসেছে। স্মৃতির বাবা মা মানিককে মেনে নিয়েছে। তারপর মানিক স্মৃতিকে তাদের বাড়িতে রেখে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। বিছানার ওপর মানিক শুয়ে আছে, এমন সময় তার ডান হাতে ফয়সাল ফোন দেয়। ভাই, কুত্তার বাচ্চা ওসিটা খুঁজে পেয়েছি, ওকে চেয়ারের সাথে বেঁধে রেখেছি। গোডাউনে আপনি কি আসবেন? যাব, তোরা সব কিছু রেডি কর, আমি আজকেই যাব। এরপর মানিক চলে আসে সে লাল রঙের লাক্সারি গাড়ি করে গোডাউনে এসে কোনো কথা ছাড়াই এলো পাত্রী মারতে থাকে ওসিকে। ওসি শুধু চিৎকার করতে থাকে, কেননা সে এতদিন টাকা খেয়ে ছেড়ে দিয়েছিল বাদল ও তার দলবল, তাই তাকে আজকে বেধড়কভাবে পেটাচ্ছে মানিক। মারতে মারতে ফাটিয়ে ফেলাচ্ছে শরীরের চামড়া, গড়গড় করে রক্ত বেরোচ্ছে। তারপর ক্ষতগুলোকে অ্যাসিড ঢেলে দেয়, সাথে চুন। মুহূর্তের মধ্যেই পুড়ে চামড়াগুলো ছাই হয়ে যায়, লাল রক্তে আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে তার শরীর। উল্টো করে ঝুলিয়ে দিয়ে এলো পাত্রীর ছুরি দিয়ে আঘাত করা কুড়োল দিয়ে কুপাতে থাকে মানিক যেন এখনও নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। শরীরটাকে টুকরো টুকরো করে রাস্তার কুকুর ও তার মাংসগুলোকে খাওয়াতে বলে। বেরিয়ে পড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মানিক শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়ে কলিং বেল বাজাতে স্মৃতি দরজা খুলে দেয়। এবার মানিক বলে ওঠে তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে, আব্বা আম্মা, আমার বাবা মা আসছে দুবাই থেকে। তারা চায় পারিবারিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে স্মৃতি এবং আমার বিয়ে দিতে। জামাই, এ তো ভালো কথা। আমরাও চাই আমাদের মেয়ের বিয়ে ধুমধাম করে হোক। আমাদের একমাত্র মেয়ে, আমাদের মেয়ে সুখে থাকলে আমরা খুশি। কিন্তু মা, এত টাকা খরচ করার দরকার কি? বিয়েতে যত খরচ হবে সব কিছু আমি করব। কালকে আমার বাবা মা আসছে, আমি চাই কালকে আমাদের বিয়ে হোক, আর আমি বিয়ের পরে স্মৃতিকে নিয়ে দুবাই চলে যাব। ঠিক আছে বাবা, সমস্যা নেই। তুমি বিয়ের পর ওকে যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই খুশি। এরপর খাওয়া দাওয়া করে মানিক স্মৃতিকে নিয়ে উপরে যায়, তারপর স্মৃতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। স্মৃতি মানিককে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মানিক তাকে পারছে না। স্মৃতি ভয়ে চুপ হয়ে যায়। মানিক স্মৃতির পেটের মধ্যে স্লাইড করতে থাকে, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। কখন যে ঘুমিয়ে গেছে সেদিকে খেয়াল নেই। পরের দিন তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। তারপর বিয়ের পর্ব শেষ করে তারা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। দুবাইতে পৌঁছে যায়। দুবাইয়ের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এত বড় বাড়ি দেখে স্মৃতি অবাক হয়ে গেছে। চারিদিকে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা, অনেকগুলো বডিগার্ড, সুইমিং পুল সহ বিশাল বড় একটা বাড়ি। মানিকের রুমের ভেতর এপাশ ওপাশ আছে সুইমিং পুল সহ 3টা রুম, সমান তার একটা রুম। রাত 3টা বাজে। মানিক বলে ওঠে, এই মানিকের যা ইচ্ছে তাই করে। মানিকের যখন যেটা লাগবে তখন সে সেটা ছিনিয়ে নিতে জানে।
তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে আমি আমার বউ করে এদেশে নিয়ে এসেছি। কিন্তু আমার তোমাকে ভালো লাগে না, বুঝেছো? তুমি আমার কাছে আসার চেষ্টাও করবে না। তোমার মতো গুন্ডাকে আমি আমার স্বামী হিসেবে মানতে পারবো না। আজকে না হোক কালকে তো মানবে, আর আমি গুন্ডা কেন সবটা জানতে পারবে, যে কেন আমি আজকে গুন্ডা হয়েছি, এ পথে কেন এসেছি। কিন্তু আজকে আমাদের প্রথম বাসর রাত, বাসর না করে তোমাকে তো ছাড়ছি না। ছি, তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? আমার তো মনে হচ্ছে লজ্জায় নিজেই কচু গাছে ফাঁসি লাগাই। নিজের বউয়ের সাথে রোম্যান্স করব, এতে লজ্জা কিসের? আসো। এরপর মানিক স্মৃতিকে নিয়ে ছাদে যায়। তারপর খোলামেলা চাঁদ ও অসংখ্য তারা এবং সুন্দর একটা উজ্জ্বল ফটফটির জ্যোৎস্নার আলোতে রাতের গভীরে সবাইকে সাক্ষী রেখে তারা তাদের নতুন জীবনের পথ চলা শুরু করে। মানিক স্মৃতিকে কারের সাথে চেপে ধরে স্মৃতির বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে একে একে সব খুলে ফেলে। তারপর স্মৃতিকে নিয়ে ভালোবাসার গভীর সাগরে যেতে থাকে। স্মৃতি বাধা দিতে চাইলেও মানিক তা উপেক্ষা করে নিজের চাহিদা, নিজের অধিকার আদায় করতে থাকে। স্মৃতির ভালোবাসার নতুন চাদরে রাঙিয়ে দিতে থাকে। ভালোবাসার অতল সাগরে দুজন মুক্ত হয়ে মধু খেতে থাকে। ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালো হতে থাকে। মানিক একে একে সব ঘটনা খুলে বলে, কেন সে এ পথে এসেছিল। তারপর তারা সংসার করতে থাকে। প্রতিদিন রাতে রোম্যান্স আর খুন খারাপি নিয়ে মানিকের বেশ দিনকাল ভালো যাচ্ছে। আজকের গল্পটা এখানেই রেখে দিলাম। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।